এদিকে রাত পোহালেই মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। সোমবার থেকে কঠোর কর্মসূচির হুমকি দিয়ে ঢাকা দখল করবে দলটি। ক্যান্টনমেন্টের ভেতরে কিন্তু একটা পরিবর্তন ঘটে গেছে এবং আর্মির পক্ষ থেকে আরও জানিয়ে দেওয়া হয়েছে অচিরেই অপারেশন ক্লিন হার্ট 2 নামে একটি সন্ত্রাস বিরোধী অভিযান দেশব্যাপী পরিচালিত হবে। জেনারেলেরা একেবারে পরিষ্কারভাবে ঐকমত্যের সুরে এ কথা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানিয়ে দিয়েছেন যে তার উপর সরকারের যতই চাপ থাকুক না কেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠিত হলেই সেনাবাহিনীর উচিত হবে সেই নির্বাচনে পূর্ণ সমর্থন, পূর্ণ সহযোগিতা এবং পূর্ণ শক্তি নিয়ে সহযোগিতা করা। এবং আর্মির মধ্যেও যেসব আলাপ আলোচনা হচ্ছে, সেনাবাহিনীর এই ব্যবস্থায় আসতে হবে, ব্যবস্থা নিতে হবে যে বাংলাদেশে দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যেই রেখে দেবে নাকি সমস্যা থেকে বেরিয়ে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি তিনি তার বিরুদ্ধে যে 5টি মামলা, সেই 5টি মামলাতেই জামিন পেয়েছেন। এই জামিন একটা বড় সিগন্যাল বোধহয় আওয়ামী লীগের দায়িত্ব, মানে অন্তত ভারপ্রাপ্ত কোনো একটা দায়িত্ব তিনি পেতে চলেছেন কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবে। সবাইকে অনুরোধ করবে ভিডিও ধৈর্য সহকারে আশা করি জেনারেলদেরকে এক ভার্চুয়াল বৈঠকে ডেকেছিলেন বলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের সূত্র থেকে খবর আসছে এবং সেই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে জেনারেলেরা একেবারে পরিষ্কারভাবে ঐকমত্যের সুরে এ কথা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানিয়ে দিয়েছেন যে তার উপর সরকারের যতই চাপ থাকুক না কেন এই মুহূর্তেই আবার পূর্ণ শক্তি নিয়ে সেনাবাহিনীর মাঠে ফেরবার কোনো সুযোগ নেই এবং শুধুমাত্র অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠিত হলেই সেনাবাহিনীর উচিত হবে সেই নির্বাচনে পূর্ণ সমর্থন, পূর্ণ সহযোগিতা এবং পূর্ণ শক্তি নিয়ে সহযোগিতা করা। কারণ সেনাবাহিনীর জেনারেলেরা এখন কোনোভাবেই কোনো রাজনৈতিক পক্ষকে বিশ্বাস করতে পারছেন না। বিশেষ করে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে সেনাবাহিনীর যে ভূমিকা, আগস্টের 3 তারিখ থেকে ঘোষণা দিয়ে সরকারের বিপক্ষে দাঁড়িয়ে আন্দোলনের পক্ষে থাকার যে ঘোষণা তারা দিলেন, এরপরেও ইউনূস সরকার, যে সরকারকে সেনা সদর দফতরে ডেকে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে গঠন করে দেওয়া হলো সেনাবাহিনীর উদ্যোগে, সেই সরকার কিংবা যে রাজনৈতিক দলগুলোকে সেনাবাহিনী তখন ডেকে আনলো শেখ হাসিনা চলে যাবার পর রাজনৈতিক প্রক্রিয়ার অংশীদার হতে, একটি রাজনৈতিক পক্ষ যখন সেনাবাহিনীর পক্ষে বা সেনাবাহিনীর জেনারেলদের পক্ষে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, হাতকড়া পরিয়ে আদালতে হাজিরা দেওয়ানো হচ্ছে, তাদের পক্ষে দাঁড়ান নাই, বরং রাজনৈতিক পক্ষগুলো সেনাবাহিনীকে তাদের এক রকমের শত্রুতে পরিণত করেছেন। প্রকাশ্যে, রাজপথে, টক শোতে সর্বত্র সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করে সেনা নেতৃত্বকে সন্দেহের চোখে দেখা, সে বিষয়ে বক্তব্য রাখা, অপমানজনক মন্তব্য করা এক রকমের প্রথা হয়ে দাঁড়িয়েছে। তখন সেনাবাহিনীর জেনারেলদের একমাত্র অবস্থান এবং ঐক্যবদ্ধ অবস্থান হচ্ছে এই সময়ে রাজনৈতিক বিভক্তি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছচ্ছে তখন সেনাবাহিনীর এতে সংশ্লিষ্ট হওয়া উচিত হবে না। কারণ এই নির্বাচনটিতে যদি সকল পক্ষ অংশ না নেয়, মানে পরিষ্কার আওয়ামী লীগ অংশ না নেয়, জাতীয় পার্টি অংশ না নেয়, এই আওয়ামী লীগ বিহীন নির্বাচনটি যে বিরাট রাজনৈতিক বিভক্তি তৈরি করবে বাংলাদেশের রাজনীতিতে, সেই নির্বাচনকে উৎসাহিত করা, সেই নির্বাচনের কার্যক্রমে সর্বশক্তি নিয়ে সংশ্লিষ্ট হওয়া সেনাবাহিনীকে একটা রাজনৈতিক রং দেবে এবং সেনাবাহিনীর এই জায়গা থেকে সরে আসা উচিত। রাজনৈতিক রং যে সেনাবাহিনীর জন্য কি ধরনের বিপদ সৃষ্টি করতে পারে সেই আলাপটা সেনাবাহিনীর ভিতরে, বিশেষ করে শীর্ষ জেনারেলদের মধ্যে কিছুতেই বন্ধ হচ্ছে না। সেনাবাহিনীর ভেতরকার জেনারেলেরা এই যে রাজনৈতিক দলগুলোর দ্বারা ব্যবহৃত হওয়ার অবসান চাইছেন। এখন তারা প্রশ্ন করছেন যে সেনাবাহিনী 14 মাস 15 মাস রাজপথে থেকেছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, কিন্তু থেকে তারা দেশের আইন শৃঙ্খলায় কি এমন পরিবর্তন আনতে পেরেছেন, মানে যে প্রশ্ন আপনার আমার, সেই প্রশ্ন জেনারেলেরা নিজেদেরকেও করছেন যে তারা কি বিভক্তি কমাতে পেরেছেন, তারা কি অশান্তি কমাতে পেরেছেন, কোন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা হয়তো তারা না থাকলে আরো ভয়াবহ হতো, কিন্তু তারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনারও সুযোগ পান নাই এমন একটা বিভক্ত পরিস্থিতিতে। তাহলে সেই অবস্থায় রাজপথে তারা থেকে কেন ইউনূস সরকারের হাতকে শক্তিশালী করবেন এবং একটা রাজনৈতিক পক্ষ নেবেন, যেই পক্ষ নিলে আরেকটি পক্ষ কে একেবারে নিষিদ্ধ করে রাখা হয়েছে, বঞ্চিত করে রাখা হয়েছে।
এর মধ্যে কোয়ার্টার মাস্টার জেনারেল ফাইজুর রহমান, যিনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন কিন্তু এই আমলে, মানে প্রথমে হামিদুল হককে সরিয়ে আগস্ট মাসে ডিজিএফআই এর মহাপরিচালক করা হলো। এই সরকার এবং এই সরকারের সময়ের সক্রিয় সকল রাজনৈতিক পক্ষের অনুমোদনে, একরকমের সমর্থনে, মানে সেনা নেতৃত্বে পরিবর্তন আনার নমুনা হিসেবে যে ধরনের বড় বড় পদগুলোতে রদবদল হলো, যে অনেককে হামিদুল হকের মতো বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর এই ডিজিএফআই চিফ হয়েছিলেন প্রথমে, এখন যিনি কোয়ার্টার মাস্টার জেনারেল সেই ফাইজুর রহমান। ফাইজুর রহমান তারপর কিন্তু অক্টোবর মাসে একটা প্রমোশনও পেলেন, তিনি মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হলেন এবং তারপর কিউএমজি পদে আসলেন। এই কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান পরিষ্কার করে এই ভার্চুয়াল বৈঠকে বলেছেন যে সকল দল সংশ্লিষ্ট না হলে, সকলের অংশগ্রহণ ব্যতি রেখে এই নির্বাচনে অংশগ্রহণ আবারও একটা রাজনৈতিক এঙ্গেজমেন্টে, পলিটিক্যাল এঙ্গেজমেন্টে পরিণত হবে সেনাবাহিনীর জন্য। সেনাবাহিনীর জন্য আবারও একটা পক্ষ নেওয়ায় পরিণত হবে। 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে সেনাবাহিনীর জেনারেলেরা যেটাকে ছাত্র জনতার পক্ষ অবলম্বন হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন এবং যার স্বীকৃতি পেতে চেয়েছিলেন, এখন তারা বুঝতে পেরেছেন সেই স্বীকৃতি তাদের মিলবে না এবং ছাত্র জনতার আন্দোলনে যে তারা পক্ষাবলম্বন করেছিলেন, সরকারের বিরুদ্ধে একরকমের বিদ্রোহ করে, অভ্যুত্থান করে, সরকারের নির্দেশনা মানবেন না সিদ্ধান্ত নিয়ে, সেটাও একটা রাজনৈতিক পক্ষাবলম্বনে পর্যবসিত হয়েছে। সেনাবাহিনীর ভেতরে এই যে যারা গ্রেফতারি পরোয়ানা শিকার হয়েছেন এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, যেই জেনারেলেরা ডিজিএফআই এর বিভিন্ন সময়ের চিফ ছিলেন যারা, কিংবা আরো সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তারা অনেকেই কিন্তু এমনকি 2024-এর জুলাই আগস্টের পরেও জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ করেছেন। বণিক বার্তারই আরেকটা খবর বলি, এবছরেরই অক্টোবরে তারা খবর ছেড়ে পেয়েছে যে এই ডিজিএফআই এর হামিদুল হক, তাকে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কিন্তু ডিজিএফআই এর হামিদুল হক সহ ডিজিএফআই এর আরো কয়েকজন চিফ, সাইফুল হক, আহমেদ শামস তাবরেজ, তারা কিন্তু গোলাম আজম পুত্র জেনারেল আব্দুল্লাহ আমান আজমি তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন, কিন্তু এগুলোর ফলও কোনো ভালো হয় নাই। মানে হামিদুল হককে রাজসাক্ষী হওয়ার দেওয়া হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু তিনি যে অভিযুক্ত নন, তিনি যে জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে বলে এসেছেন বরাবর যে আব্দুল্লাহ আমান আজমিকে যাতে তার বন্দি দশা থেকে মুক্তি দেওয়া হয়, সেজন্য তিনি উঁচু পর্যায়ে আলাপ করছেন, যোগাযোগ করছেন, গুম কমিশনকে যে বিভিন্নভাবে বোঝাতে চেয়েছেন তারা, সেটা এই বিভিন্ন জেনারেলদের ক্ষেত্রে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আব্দুল্লাহ আমান আজমি নিজে কিন্তু এটা স্বীকার করেছেন যে ডিজিএফআই এর কয়েকজন চিফ, কয়েকজন জেনারেল তার সঙ্গেও যোগাযোগ করেছিলেন, তারা যে তার মুক্তি চেয়েছিলেন এই কথা বলবার জন্য। এমনকি হামিদুল হক এই কথাও নাকি বলেছেন, বণিক বার্তা লিখছে যে তিনি এবং তার স্ত্রী হজে গিয়েও ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমির জন্য দোয়া করেছিলেন। কিন্তু এই যে জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠতা কিংবা রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন, এগুলো থেকে শেষ পর্যন্ত কোনো ফল আসেনি। জেনারেলদের ভেতরে এই আলোচনাগুলো তীব্রভাবে হচ্ছে এবং তাদের একমাত্র মতামত হচ্ছে আর কোনোভাবে রাজনৈতিক কোনো রকম সংশ্লিষ্টতায় জড়িত হওয়া যাবে না, মানে কোনোভাবে সংশ্লিষ্ট হওয়া যাবে না। বাইরে যে প্রচুর অস্ত্র আছে সেটা সেনাবাহিনীর আরেকটা ভয়। সেনাবাহিনী নিজেই নিজেকে প্রশ্ন করছে যে এই 14 মাস 15 মাসের অভিযানে আসলে সেনাবাহিনী তো যথেষ্ট অস্ত্র উদ্ধার করতে পারেনি, বরং সাম্প্রতিক সময়ে বিমানবন্দর স্টেশন থেকে বনলতা এক্সপ্রেসে এক ট্রলি ব্যাগ ভর্তি যে অস্ত্র উদ্ধার হলো, সেনাবাহিনী বোঝে যে সেই অস্ত্র একটা মাত্র চালান না, আরো অনেক চালান আসছে। আর 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে থানার পর থানা লুট করে, কারাগার লুট করে, পুলিশ ফাঁড়ি লুট করে, গণভবন লুট করে যে অস্ত্র ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে, সেই অস্ত্র উদ্ধারেও সেনাবাহিনী যথেষ্ট ভূমিকা রাখতে পারে নাই। তাহলে এই যে এখন গোয়েন্দা সূত্রগুলোর যে খবর যে নির্বাচনের আগে আওয়ামী লীগ মাঠে সক্রিয় হলে, এমনকি 13ই নভেম্বর মাঠে সক্রিয় হলে সরকারের পক্ষভুক্ত কোনো বাহিনী হয়তো রাজপথে নেমে আসতে পারে, হয়তো এমন গোষ্ঠীগুলো, কারণ অনেক জঙ্গি মুক্তি পেয়েছেন, জঙ্গিবাদের দায়ে অভিযুক্ত ব্যক্তি মুক্তি পেয়েছেন 2024-এর আগস্টের পর থেকে, শীর্ষ জঙ্গি সংগঠনের নেতারা বেরিয়ে এসেছেন জামিন পেয়ে, অনেককে কারাগার ভেঙে বের করে নিয়ে আসা হয়েছে, তারা তো কোথাও না কোথাও সংগঠিত হচ্ছেন। কাজেই সেনা কর্মকর্তারা প্রশ্ন করছেন এই ভয়াবহ সশস্ত্র অবস্থায় সেনাবাহিনী বাইরে থাকলে সেনাবাহিনীকে আসলে আরো প্রশ্নবিদ্ধ করবার এবং পরবর্তীতে আরো বেশি মামলা এবং অভিযোগের সুযোগ করে দেওয়া হবে সেনাবাহিনীর বিষয়ে, এবং সেনাবাহিনী এক্ষেত্রে কি করতে পারে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার। তখন প্রধান উপদেষ্টার দপ্তরে সশস্ত্র বাহিনী বিভাগের যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার, যাকেও শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক বেছে নিয়োগ দেওয়া হয়েছে, জেনারেল কামরুল হাসান, যার সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে সেই ফেব্রুয়ারি থেকে ডক্টর ইউনুস কিংবা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যাকে সেনাপ্রধান বানিয়ে দিতে পারলে স্বস্তি বোধ করেন, সেই জেনারেল কামরুল হাসান এই ভার্চুয়াল বৈঠকে, মানে প্রধান উপদেষ্টার পিএসও, তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি মনে করেন একটা অপারেশন ক্লিন হার্ট 2 পরিচালনা করা উচিত এখন সেনাবাহিনীর এই অবৈধ অস্ত্র উদ্ধারে। মানে বিএনপি আমলে 3-3.5 মাসের যেই সেনা অভিযানের পর সেনাবাহিনীকে রীতিমতো ইন্ডেমনিটি, দায় মুক্তি দিতে হয়েছিল, কারণ 70-80 জন সেনা হেফাজতে মারা গিয়েছিলেন আর 12-12.5 হাজার ব্যক্তিকে তারা গ্রেফতার করে নিয়ে গিয়েছিলেন, এবং সেই অভিযানের আদলে একটা অভিযান পরিচালনার প্রস্তাব দিয়েছেন পিএসও কামরুল হাসান, প্রিন্সিপাল স্টাফ অফিসার। এখন কামরুল হাসানের এই প্রস্তাবের জবাবে জেনারেলরা যে একমত হতে পেরেছেন তা নয়, যদিও জেনারেল কামরুল হাসান বলছেন যে গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না, কিন্তু অনেকেরই সন্দেহ যে এই
অপারেশন ক্লিন হার্টের নামে সেনাবাহিনীর একটি পক্ষ হয়তো বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতারে একটা জোর ভূমিকা রাখতে চাইছেন, এমন একটা প্রচারণা থাকায় এক্ষেত্রেও সেনাবাহিনীর জেনারেলদের কারো কারো আপত্তি আছে। কারণ চাঁদাবাজ, যারা চাঁদাবাজি করছেন, যারা গুন্ডামি করছেন, মাস্তানি করছেন, অস্ত্রবাজি করছেন, তাদেরকে গ্রেফতার করে ফেলা দরকার এই নির্বাচনের আগে। সেটা উপদেষ্টাদের ভেতরে যেমন একটা প্রচলিত আলাপ আছে, একটা জোর দাবি আছে, তেমন জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও কিন্তু এরকম একটা দাবি আছে। যেমন ধরুন চট্টগ্রামে বিএনপির যেই এমপি পদপ্রার্থীর জনসংযোগের সময় অস্ত্র চালনায় গুলিবিদ্ধ হয়ে একজন শীর্ষ সন্ত্রাসী সারোয়ার মারা গেলেন, সেখানে কিন্তু প্রায় 50 জন অস্ত্রধারী ওই গণসংযোগে গিয়ে গুলি চালিয়েছে এবং এদের অনেকের হাতে AK-47 ছিল বলে কিন্তু খবর বেরিয়ে এসেছে। এই অবস্থায় সেনাবাহিনীর ভেতরে জেনারেলেরা এরকম একটা রাজনৈতিক স্পর্শকাতর সময়ে এমন কোনো অভিযান পরিচালনায় সেনাবাহিনীর যাওয়া উচিত কিনা সে বিষয়েও একমত হতে পারেনি। কারণ সেনাবাহিনীর এর মধ্যেই প্রশ্ন উঠেছে, জেনারেলরা বারবার প্রশ্ন করছেন যে ইউনূস সরকারের আমলে, ইউনূস সরকারের নির্দেশনায় তারা গোপালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় যে জায়গায় যে গুলি চালনা করেছেন সেই খবর, সেই প্রশ্নের মুখোমুখি তাদেরকে এরই মধ্যে হতে হচ্ছে। উপদেষ্টা আদিলুর রহমানের মানবাধিকার সংগঠন অধিকার তারা হিসাব দিয়েছে ইউনূস সরকারের 14 মাসে 40 জন মারা গেছেন বিচার বহির্ভূত হত্যায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এবং তার মধ্যে 19 জন গুলিবিদ্ধ হয়েছে। 2024 আগস্টের পর থেকে পুলিশের গুলি ছোড়ার কোনো অধিকার নাই এবং অনুমোদন নাই, পুলিশের কাছে অস্ত্র নাই, তাহলে গুলি ছুড়লোকে? পরিষ্কারভাবে সেই প্রশ্ন রবনীতা চৌধুরীর বয়ানে যেমন আমি তুলেছি, এখন দেখছি যে BBC বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু সেই প্রশ্ন তুলছে। তার মানে এই প্রশ্নের উত্তর আদালতেও একটা সময় দিতে হতে পারে সেনাবাহিনীকে, সেই ভয়ও আছে সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে। সেনাবাহিনীর জেনারেলদের পরিষ্কার সিদ্ধান্ত, ওয়াকারুজ্জামানকে এমন রাজনৈতিক পরিস্থিতিতে সেনাবাহিনী বাইরে গিয়ে কোনো পক্ষের হয়ে আর লড়াই করতে রাজি না, কোনো পক্ষের হয়ে অন্য পক্ষকে দমন করতে রাজি না এবং সেনাবাহিনীর জন্য কোনোভাবেই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আয়োজন ছাড়া অন্য কোনো আয়োজনে সর্বশক্তি নিয়ে, পূর্ণাঙ্গ সমর্থন নিয়ে নির্বাচনের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হওয়া উচিত হবে না। 50% ব্যারাকে ফিরিয়ে এনে সেনা কর্মকর্তারা খুশি, তারা বাকি 50%কেও পারলে এখনই ফিরিয়ে আনতেন। এরই মাঝে আজকে বেশ আওয়ামী লীগের জন্য একটা মানে ভালো খবর এসেছে আদালত থেকে। নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি, তিনি তার বিরুদ্ধে যে 5টি মামলা, সেই 5টি মামলাতেই জামিন পেয়েছেন। এই জামিন একটা বড় সিগন্যাল বোধহয়। অনেক আলোচনা হতে পারে এই জামিনকে কেন্দ্র করে, সেলিনা হায়াত আইভিকে কেন্দ্র করে অনেক আলোচনা ছিল। তাকে গ্রেপ্তার করা হয়নি একটা দীর্ঘ সময়, তারপরে আমরা দেখলাম যে তাকে গ্রেপ্তার করা হলো। তার গ্রেপ্তার অভিযানের বিরুদ্ধে স্থানীয় জনগণ দলমত নির্বিশেষে একাট্টা হয়ে প্রতিবাদ জানালেন। আওয়ামী লীগের কোনো নেতাকে গ্রেপ্তারের বেলাতে এই প্রথম সেরকম জনগণের প্রতিরোধের প্রতিবাদের ঘটনা আমরা দেখেছিলাম। সেই সেলিনা হায়াত আইভি এবার হাইকোর্ট থেকে জামিন পেলেন। সেই জামিনটা মানে ঠিক থাকবে কিনা এবং এই জামিন দেওয়ার প্রেক্ষাপটে কি কি বিষয় আসতে পারে আলোচনায়, আওয়ামী লীগের দায়িত্ব মানে অন্তত ভারপ্রাপ্ত কোনো একটা দায়িত্ব তিনি পেতে চলেছেন কিনা, এটার মাধ্যমে ইনক্লুসিভ নির্বাচন হতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে, নানা বিষয় আলোচনা হতে পারে। প্রশ্ন এক, তার এই জামিনটা থাকবে তো নাকি উচ্চ আদালতে সেটা আবার বাতিল হয়ে যাবে, সেটা একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নগুলো, আরও কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো। তার আগে ডেইলি স্টারের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন, তারা কনফার্ম করছে 5 মামলায় আইভির জামিন। সেখানে বলা হচ্ছে পৃথক 5টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি। এর মধ্যে গত বছরের জুলাইয়ে গণ অভ্যুত্থান চলাকালে পোশাক শ্রমিক মিনারুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলাও রয়েছে। বিচারপতি ASM আব্দুল মবিন ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মানে এই আদালত দেন, মানে আইভির জামিনের আদেশ দেন। ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি। আইভির আইনজীবী অ্যাডভোকেট SM হৃদয় রহমান বলেন, আপিল বিভাগ যদি হাইকোর্টের এই রায়ের উপর স্থগিতাদেশ না দেয় তাহলে আইভির কারাগার থেকে মুক্তি পেতে কোনো সমস্যা নেই, তিনি মুক্তি পাবেন। জামিন শুনানিতে আইভির পক্ষে ব্যারিস্টার সারা হোসেনের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও SM হৃদয় রহমান। ব্যারিস্টার সারা হোসেন, যিনি বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের মেয়ে এবং বাংলাদেশের প্রখ্যাত একজন আইনজীবী, তিনি লড়েছেন সেলিনা হায়াত আইভির পক্ষে। এর আগে গত মে মাসে পোশাক শ্রমিক মিনারুল হত্যাকাণ্ডের মামলায় আইভির জামিন আবেদন নাকচ করেছিলেন নিম্ন আদালত। মামলার নথি অনুযায়ী গত বছরের 20 জুলাই নারায়ণগঞ্জের আদমজি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালালে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম নিহত হন। পরবর্তীতে গত 23 সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক সিদ্দিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও 132 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া প্রায় 300 জনকে অজ্ঞাতনামা, সেই একই স্টাইল, মামলার যে একই স্টাইল, একটা মামলায় মানে একটা হত্যা মামলায় 400, 500, 600 জনকে আসামি করা, কিন্তু আপিল করা হয়েছে সরকারের পক্ষ থেকে। ওই রকম একটা ছোট বিষয়েই যদি সরকারের পক্ষ থেকে আপিল করা হয় তাহলে সেলিনা হায়াত আইভি আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করব আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।